দর্শক, ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়। আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশ কোন দিকে এগোবে। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে আজ আমরা এমন এক জেলায় রয়েছি, যে জেলার ইতিহাস, ঐতিহ্য, জীবন উপকরণ একটি নদীর সাথে সম্পৃক্ত। সেই নদীটির নাম তিতাস। তিতাস নদীর পাড়ে এই জেলাটি গড়ে উঠেছে, এই জেলার জীবনধারা। কথিত আছে এই অঞ্চলে তিতাস নদীর পাড়ে হিন্দু ব্রাহ্মণরা একসময় বসতি গড়ে তোলে, এবং সেই ব্রাহ্মণদের বসতির নাম ধরে এই অঞ্চলের নাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়ায়। এই অঞ্চলের মানুষ দেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, এমনকি ভাষা আন্দোলনেও অবদান রেখেছে। তাদের সাহসী অবদানের কারণ সবসময় রেখে গেছে, এবং এই অঞ্চলের মানুষ ইতিহাস, সংস্কৃতিতে তাদের অবদান রয়েছে। সুরের পাখি বলে খ্যাত আব্বাস উদ্দিনের জন্মভূমি এটি, এবং একই সাথে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র আলাউদ্দিন খাঁর জন্মভূমি এটি। আমরা এমন জায়গায় রয়েছি যেখানে আসলে মানুষের সংস্কৃতির, ইতিহাসের ঐতিহ্য যেমন রয়েছে, অতীত সংস্কৃতির যেমনটা সমৃদ্ধ, এখানকার পরবর্তীতে উন্নয়নটা ঠিক সেইভাবে হয়নি। এখানকার রাস্তাঘাটের অবকাঠামোগত নানা ধরনের সংকটের কথা আমরা জেনেছি। এখানকার মানুষের কর্মসংস্থানের ঘাটতির কথা আমরা জেনেছি। কৃষি নির্ভর এই অঞ্চলে কৃষকদের ন্যায্য ফসলের মূল্য বা ফসলের ন্যায্য দামের ব্যাপারে ঘাটতি রয়েছে। নানা ধরনের সংকট আমরা জেনেছি। একটা প্রতিবেদন আমাদের হাতে আছে, প্রতিবেদনটা দেখে আপনাদের কাছে আবারও ফিরছি। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিও সরগরম। নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে প্রচার। জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থী ও ২টি আসন ছেড়ে দেওয়া হয়েছে তাদের শরিকদের। জামা জোট প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছে ৩টি আসন। প্রার্থীরা বলছেন, পরিবর্তিত বাংলাদেশে জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের প্রতিশ্রুতি এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করবেন তারা। আমরা অবশ্যই আশাবাদী, কারণ আমরা জনগণের সাথে ছিলাম। আমরা জনগণের অধিকার আদায়ে আমরা সংগ্রাম করেছি। আমরা মনে করি যে এই ৬টি আসনে বিএনপি ধানের শীষ এবং আমাদের দলীয় জোট প্রার্থী মাথাল এবং খেজুরকে জয়লাভ করবে। আমরা যদি নির্বাচিত হতে পারি, এই দেশ থেকে দুর্নীতি, চুরি, ধর্ষণ এগুলার মূল উৎপাটন করবো ইনশাআল্লাহ। একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য জনগণের সাথে মিশতে চাই, তাদের ভাষা বুঝতে চাই, তাদের কথাগুলো আমরা সংসদে গিয়ে বলতে চাই। জেলার সবচেয়ে বড় সংকট অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পাওয়া। ভোটাররা বলছেন, বিগত দিনের কাজের মূল্যায়ন করেই এবার তারা পছন্দের প্রার্থী বেছে নেবেন। যে ব্রাহ্মণবাড়িয়া একটি মেডিকেল কলেজ হবে, একটি বিশ্ববিদ্যালয় হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি বড় প্রত্যাশা। গ্রামের শিক্ষা, স্বাস্থ্য এবং ওখানকার কৃষ্টি কালচার যেন তুলে ধরা হয় এবং তাদের জন্য যেন কাজ করা হয়। স্বাস্থ্য সেবা এবং শহরের যে আইন শৃঙ্খলা আছে, আইন শৃঙ্খলা যাতে উন্নতি ঘটাতে পারে। নারীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা বিভিন্ন ক্ষেত্রে সেটা হচ্ছে না, উন্নয়নমূলক তাদের জন্য কাজ করা হোক। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় এখানে মাদকা শক্তি অনেক বেড়ে গেছে, খুন খারাপ হচ্ছে, এটা যেন ঠিক করে আমাদের এটি প্রত্যাশা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি আসনে মোট ভোটার ২৬,০৮,০৮৭ জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, দেখছিলাম প্রতিবেদনে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা এবং চাওয়া পাওয়ার কথাটি উঠে এসেছে। আমরা আজকে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। এখানে এটি মূলত ৫ আসন। আমরা এখানে রয়েছেন আমাদের বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান, আমার হাতের বামে রয়েছেন, এবং আমার হাতের ডানে রয়েছেন আমজাদ হোসেন আশরাফি। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ১০ দলীয় জোটের সমমনা প্রার্থীদের জোট মনোনীত প্রার্থী। তিনি আমাদের হাতের ডানে রয়েছেন। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন গাজী নিয়াজুল করিম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলার, এবং তিনি ৩ সদর উপজেলার সদর আসনের তিনি প্রার্থী। হাত পাখা মার্কায় তিনি আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো এসে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে নানা ধরনের সংকটের কথা জেনেছি। একটু ধারাবাহিকভাবে বলে নেই, এখানে এই অঞ্চলের মানুষ কর্মসংস্থানের কথা বলছে। এই অঞ্চলের শিল্প অঞ্চল গড়ে ওঠেনি, এই জন্য তারা বলছেন একটা শিল্প অঞ্চল গড়ে ওঠার ব্যাপারে বলছেন
বলছিলেন যেহেতু তিতাস গ্যাস এই অঞ্চলে আছে, গ্যাস নির্ভর শিল্পগুলো এখানে খুব সহজে করা সম্ভব, সেটি নিয়ে কথা হয়েছে। এই অঞ্চলের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো নয়। রেল লাইন আধুনিকায়নের কথা বলা হচ্ছে, রেল স্টেশন আধুনিকায়নের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এখানে মহাসড়ক করা হচ্ছে, কিন্তু কাজগুলো এখনো খুব ধীর গতিতে হচ্ছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। নদী ভাঙ্গনের কথা বলা হয়েছে, শিক্ষা স্বাস্থ্যসেবা, এই অঞ্চলে মেডিকেল কলেজ কিংবা কোনো বিশ্ববিদ্যালয় নেই, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এবং মাদক এই অঞ্চলের একটি অন্যতম বড় সমস্যা, মাদক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, কৃষক গ্যাং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, কৃষকদের ন্যায্য মূল্যের কথা বলা হয়েছে। এবং এই অঞ্চল যেহেতু প্রবাসীদের অধ্যুষিত অঞ্চল, প্রবাসীদের সুবিধা এবং তাদের জন্য এই অঞ্চলের প্রার্থীদের কাছে প্রত্যাশা রয়েছে। আমরা একটু প্রার্থীদের কাছে আসবো, তবে তার আগে এই অঞ্চলের মানুষ আমাদের সাথে আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ এই পয়েন্টের বাইরে কিছু যুক্ত করতে চান কিনা, তারপর আমরা প্রার্থীদের কাছে যাব। কেউ কোনো কথা বলবেন এখান থেকে? জি, কোনো দাবি আছে কিনা আপনাদের মধ্য থেকে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব উপস্থিত আছেন এবং আমাদের আপনি প্রশ্নটা বলেন। প্রশ্ন হলো যে আমাদের পূর্বাঞ্চল যে বগডোহর যে একটি গ্রাম আছে, 54 বছর পর্যন্ত এই গ্রামে যে মানুষগুলো আছে এরা জনবিচ্ছিন্ন, একটি সেতুর জন্য এরা নবীনগরের সাথে জনবিচ্ছিন্ন। এটার ব্যাপারে আমরা একটু আশাবাদী। সেতুর দাবি এসেছে, সেতুর দাবি ছাড়া সড়ক যোগাযোগ, তরুণদের জন্য কিছু বলার আছে? আসসালামু আলাইকুম। আমি নবীনগরের এখানে যে প্রার্থীগুলো আছে আমি তাদের কাছে আকুল আবেদন করব। আমাদের নবীনগরের একটি বিশাল একটি বড় মারাত্মক সমস্যা হলো আমাদের বালু উত্তোলনের কারণে আমাদের নদীমাতৃক পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলো আস্তে আস্তে অনেক গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমি প্রার্থীদের কাছে আমি আকুল আবেদন করব, যদি এর মধ্যে যদি এখানে যদি সংসদ যেতে পারে, আমি আকুল আবেদন করব সেই বালুমহল, এই বালু উত্তোলন যাতে বন্ধ হয়। আপনি বালু উত্তোলন কথা বলছিলেন যেহেতু নদী ভাঙ্গন এখানকার একটা নিয়মিত ঘটনা, সেখানে বালু উত্তোলন করলে তো আসলে নদী ভাঙ্গনের প্রবণতা বেড়ে যায়। এখান থেকে আপনারা কেউ কোনো কথা বলতে চাচ্ছেন কিনা? জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের এই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া 5 যদি ইনশাল্লাহ দানের শীষ বিজয়ী হয়, তাহলে আমাদের এই নবীনগরের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং রাস্তাঘাটের অবকাঠামো ইনশাল্লাহ হবে। আমরা আশাবাদী যদি আমাদের এই নবীনগর থেকে অ্যাডভোকেট এম এ মান্নান ভাই জয়ী হয়, তাহলে প্রশ্ন আছে বলতে, চাওয়া আছে বলতে, আমাদের নবীনগরের অবকাঠামো এবং এই রাস্তাঘাট এবং শিক্ষার মানটা উন্নয়নের জন্য আমরা প্রত্যাশা করি। রাস্তাঘাট, শিক্ষার বিষয়টি আবারও এসেছে। একটু আপনাদের কাছে আসতে চাই, প্রার্থীরা আমাদের সাথে রয়েছেন, তাদের মুখেই শুনতে চাই আসলে নানা ধরনের বিষয়, বিশেষ করে কোনো একটি অঞ্চলের কথা বলা হচ্ছে যেটি আসলে একটা ব্রিজের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং শিক্ষা নিয়ে কথা হয়েছে। একটু আমরা জনাব আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, থ্যাংক ইউ। এটা হাতে নিলাম। বলুন। আমি অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর নির্বাচনী এলাকা থেকে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। আমার প্রতীক হচ্ছে দানের শীষ। আমি এই নির্বাচনে অবহেলিত নবীনগরের দীর্ঘদিন যাবৎ আমরা সঠিক নেতৃত্বের অভাবে আমাদের কাঙ্ক্ষিত নবীনগর উন্নয়ন হয় নাই। আমি নবীনগরকে নিয়ে একটি স্বপ্ন দেখি। আমি নবীনগরকে আধুনিক নবীনগরের বিষয়ে গড়ে তোলার জন্য আমি স্বপ্ন দেখি। সেই আধুনিকায়নটা কিভাবে করবেন, কি করবেন? আজকের এই আধুনিক যুগে আমাদের নবীনগরে দেখা যায় রাস্তাঘাটের বিরাট সমস্যা, মাদকের সমস্যা, মাদকের ছড়াছড়ি। আমাদের এখানে সন্ত্রাস ব্যাপক হারে বিরাজ করছে, চাঁদাবাজের দৌরাত্ম্য বেড়েছে। আমাদের কয়েকটি ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে আছে। এখানে অবৈধভাবে বালু মহল সৃষ্টি করার কারণে আমাদের অনেকগুলি গ্রাম বিলীন হয়ে গেছে। এগুলি আমাদেরকে, এই গ্রামগুলিকে আমাদের রক্ষা করতে হলে এই যে বালু যেভাবে উত্তোলন করা হয় এগুলি বন্ধ করতে হবে। নবীনগরের মানুষ
শান্তিপ্রিয় মানুষ, নবীনগরের মানুষ ধর্মপ্রিয় মানুষ, নবীনগরের মানুষ চায় শান্তিতে থাকতে। নবীনগরের আমাদের অনেকগুলি সমস্যা। আমি আপনার কাছে আসবো, আপনি বেশ কিছু সমস্যা নিজেও জানেন, আশা করি আপনারা দায়িত্বে এলে এই সমস্যাগুলোর সমাধান হবে। জনাব আমজাদ হোসেন আফশাফি, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো সমস্যা ইতিমধ্যে আমরা শুনেছি, আপনারা সমাধানটা কি করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে 10 দলীয় জোটের প্রার্থী আমজাদ হোসেন আশরাফি। আমার মার্কা হচ্ছে রিকশা। যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে যে সমস্যাটা সমাধান করার সহজ পথ হলো, এই নবীনগরে আমি যেটা দেখেছি বিগত দিনে অল্প সময়ের ভেতরেই অনেক মিথ্যা মামলা বাণিজ্য হয়েছে, নিরীহ মানুষ ঘরবাড়ি ছাড়া থাকেন। এই মামলা মোকদ্দমা সমাধানের জন্যে সালিশ করে একটা সমাধান করা যায় সামাজিকভাবেও। বালু উত্তোলন যারা করছে অবৈধভাবে, দেখা যাবে বেশিরভাগই রাজনৈতিক কোনো না কোনো বলয়ে তারা করছে। এই বলয়গুলোকে ভেঙে দিতে হবে। অর্থাৎ রাজনৈতিক যে বলয়ের দুর্বৃত্তায়নের যে কোমর শক্ত থেকে কোমর ভেঙে দিতে হবে, তাহলেই কেবল এরকম সন্ত্রাসী কাজ আর করতে পারবে না। মাদক মুক্ত করতে হলেও, যেমন নবীনগর একটা সংগঠন ছিল মাদক মুক্ত নবীনগর চাই, এর শাখা ছিল আমার ইউনিয়নে কৃষ্ণনগরে, আমি সেই শাখার সাধারণ সম্পাদক। আপনি যদি খবর নেন তাহলে নবীনগর উপজেলায় আমি বলতে পারবো কৃষ্ণনগর অনেকটাই মাদক মুক্ত ছিল, আইন শৃঙ্খলার যথেষ্ট সুন্দর পরিবেশ ছিল। আমার 4 বছর চেয়ারম্যানের মধ্য দিয়ে সেটা আমরা প্রমাণ করেছি। মাদক কারবারিদেরও দেখা গেছে কোনো না কোনো অংশে গিয়ে কোনো এক রাজনৈতিক দলের অপশক্তির একটা বলয় ব্যবহার করে তারা সিন্ডিকেট করে এগুলো করছে। তো মূলত হলো এগুলোকে বন্ধ করার জন্য রাজনৈতিক নেতা যিনি হবেন তিনি অবশ্যই কোমর সোজা করে ভূমিকা রাখতে হবে। একটু আবার আপনার কাছে আসবো। আমাদের এখানে আছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী গাজী নিয়াজুল করিম। আপনি আপনার এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নানা ধরনের সংকট আমরা একটু আগেই জেনেছি, কর্মসংস্থানের সংকট, যোগাযোগের সংকট আছে, নদী ভাঙ্গন সংকট এবং নানা ধরনের সংকট আপনি নিশ্চয়ই জানেন। আগামীতে আপনার দল ক্ষমতায় আসলে আপনারা কিভাবে এই অঞ্চলকে সাজাতে চান? ধন্যবাদ দেশ টিভি এবং এর মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমি গাজী নিয়াজুল করিম ব্রাহ্মণবাড়িয়া 3 সদর বিজয়নগর আসন থেকে ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কার প্রার্থী হয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জেলা, ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আমাদের অনেক ভাবনা। বাংলাদেশের অধিকাংশ জেলায় যেতে হলে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে যেতে হয়। ব্রাহ্মণবাড়িয়ার ভালোটা দেশের জন্য ভালো, এটা অনেকটাই করে ব্রাহ্মণবাড়িয়া যদি ভালো হয়ে যায় দেশটা অনেক ভালোর দিকে আগায়া যাবে। এই জন্য আমরা যদি নির্বাচিত হতে পারি, বাংলাদেশের প্রথম যে সমস্যাটা সেটা হলো দুর্নীতি। এই দুর্নীতি বাংলাদেশটাকে একবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আমরা নির্বাচিত হতে পারলে দুর্নীতি যেইভাবে মূলোৎপাটন উচ্ছেদ করা যায় সেই চেষ্টা আমরা করে যাব। আর এই দেশটা আমাদের সকলের, শুধু শুধু জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশটাকে ঠিক করবে এটা অনেক কঠিন ব্যাপার। এদেশের জনগণ যদি বুঝে যে এই দেশটা আমার, যেমন করে তার বাড়িটাকে নিজে সংরক্ষণ করে ভালো করে, তার বাড়িতে যেন কোনো সমস্যা না হয়, এইভাবে যদি প্রত্যেকটা নাগরিক মনে করে এই দেশটা আমার, দেশটা ঠিক থাকলে আমার ঠিক থাকবে, আমি নির্বাচিত হতে পারলে জনগণের ভিতরে এই বিষয়টা ঢুকাই দেওয়ার চেষ্টা করব। মাদকের সমস্যা ব্রাহ্মণবাড়িয়া আছে, আমাদের সীমান্তবর্তী 2টা উপজেলা আছে, ওখান থেকে মাদকের বেশি। আমি এই ব্যাপারে বলতে চাই, মাদক যদি দূর করতে হয়, মাদক আসে আমাদের প্রতিবেশী দেশ থেকে বেশিরভাগ। যারা সীমান্ত রক্ষী আছে তারা যদি ঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে, এই মাদক ব্রাহ্মণবাড়িয়াতে এইভাবে ঢোকার কথা নয়। জি হ্যাঁ, একটু আপনার কাছে একটু আসতে চাই জনাব মান্নান, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে বলা হচ্ছে যে রাজনৈতিক বলয় ছাড়া আসলে এই ধরনের বালু যারা উত্তোলন করছে কিংবা এই যে মাদক, এটার একটা রাজনৈতিক ছত্রছায়াই করা হয়। সেই ক্ষেত্রে আপনার দল এবং আপনার পজিশনটা কি? আসলে যেহেতু আপনারা বড় দলের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের প্রভাব নিশ্চয়ই অঞ্চলে আছে। মাদক রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে বিস্তার লাভ করে, এই কথাটার সাথে আমি একমত নই। মাদক আসক্ত যে কথাটা উনি বলেছেন, আমাদের এই বর্ডার এলাকাটা তো ইন্ডিয়ার থেকে ওই দিক দিয়ে মাদক ব্যাপক আকারে আসে, এবং মাদক আমাদের এই যুব সমাজ
বেকারত্ব দিনে দিনে বেড়ে যাওয়ার কারণে অনেকেই মাদকের দিকে আসক্ত হচ্ছে। এই কারণে মাদকের সরাসরি বেড়েছে। আর এখানে প্রশাসনের কিছু গাফিলতি আছে। প্রশাসন মাদকের ব্যাপারে সক্রিয় ভূমিকা অনেক জায়গায় রাখে না, সে কারণেও মাদকের ইয়েটা বেড়ে গেছে। আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি, তাহলে আমি মাদক নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমি চেষ্টা করব এবং একটা সামাজিক আন্দোলন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। সমাজের বিভিন্ন নেতৃস্থানীয় লোক, সমাজের যারা নেতৃত্ব দেন, আমাদের ইমাম মুয়াজ্জিন আছেন, আলেম ওলামা আছেন, সাংবাদিক বুদ্ধিজীবী আছেন, সবাইকে নিয়ে, শিক্ষক আছেন, সবাইকে নিয়ে আমি একটি কমিটি করে আমি চেষ্টা করব মাদকের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তোলার জন্য এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য। এভাবেই মাদক অনেকটা নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা আপনাদের কথা শুনছিলাম, তবে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর আবারও সাধারণ মানুষ এখানে আছেন, আপনাদের কাছে আসবো। আপনারা আপনাদের প্রার্থীদের প্রশ্ন করবেন। আপনারা একটু প্রশ্ন ঠিক করেন আসলে কি বলবেন, কারণ আপনাদের প্রশ্নই প্রার্থীরা উত্তর দেবে। আপনাদের সামনে প্রার্থীরা আছে, কিছু জানার থাকলে, এই অঞ্চল নিয়ে প্রশ্ন করার থাকলে করবেন। আমরা আপনাদের কাছে আসবো। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, চলছে আশিয়ান সিটি আপনার ব্যালট। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটে। আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমি রিয়াজ সেজান রয়েছি এবং আমার সাথে এই অঞ্চলের তিনজন প্রার্থী রয়েছেন। আমার সাথে আমার হাতের বামে রয়েছেন বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান, এবং আমার হাতের ডানে রয়েছেন আমজাদ হোসেন আশরাফি, তিনি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের 10 দলীয় সমমনা জোটের প্রার্থী। এবং আমার হাতের একেবারে বামে রয়েছেন গাজী নিয়াজুল করিম, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া শাখা, এবং তিনি তিন আসন, সদর আসন মূলত এই আসনের প্রার্থী, হাত পাখা মার্কা। তিনজন প্রার্থী আমাদের কাছে রয়েছেন, সেই সাথে আছেন এই অঞ্চলের ভোটাররা। আমরা একটু তাদের কাছে আসব এবং আমরা ঠিক যেই জায়গায় রয়েছি, মহিলা ডিগ্রি কলেজ, এখানকার অধ্যক্ষ আছেন, একটু আপনার কাছে আসতে চাই। আপনি তো নিশ্চয়ই জানেন এই অঞ্চলের সুবিধা অসুবিধা, একটু বলবেন। শুভ অপরাহ্ন। প্রথমে আমি দেশ টিভির কে ধন্যবাদ জ্ঞাপন করছি নবীনগর মহিলা কলেজ এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। পাশাপাশি এখানে তিনজন প্রার্থী রয়েছেন এবং এখানে জনতা রয়েছেন যারা ভোটার, তাদেরকেও আমি মহিলা কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি প্রথমেই আমার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে একটা ওনাদের নিকট প্রত্যাশা করছি, সেটা হলো ওনারা যেন অবশ্যই জনতার প্রতিনিধি হন, ক্ষমতার নয়। আর দাবি হিসাবে আমি যেটা জানাচ্ছি সেটা হলো, নবীনগর মহিলা কলেজে প্রায় 1000 শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে, একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি স্তরে। আমি মহিলা কলেজে এখানে একটা ছাত্রী নিবাস দাবি করছি ওনাদের নিকট। আশা করি ওনারা নির্বাচিত হলে আমার দাবি অবশ্যই ওনারা পালন করবেন। আর নবীনগর একটা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে একটা সমৃদ্ধশালী উপজেলা, আমরা সবাই জানি। আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যানজট। এখানে শহরে প্রচণ্ড যানজটে নাকাল হয় অধিবাসী। সেই হিসাবে নদীর পারে অর্থাৎ নবীনগর শহরের পূর্ব পাশে যে বেড়িবাঁধরা রয়েছে সেটার সম্প্রসারণ করেন যেন যানজট নিরসন করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং পাশাপাশি ওনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ সকলকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নবীনগরের একজন সাধারণ ভোটার হিসাবে এখানে যিনারা আছেন, আমি আশা করি ইনশাল্লাহ আগামীতে ওনারাই আসবেন। তো আমার দুইটা প্রশ্ন, সেটা হলো, আপনারা জানেন নবীনগরের অপর একটা নাম আছে উলামানগর। নবীনগরে অনেক উলামায়ে কেরাম আছেন এবং আমাদের একটা ঐক্যবদ্ধ সংগঠন আছে দাওয়াতুল হক পরিষদ কওমি অঙ্গনের, এছাড়াও সুন্নিদেরও অনেক সংগঠন আছে। তো আপনারা জানেন যে সমস্ত ছাত্ররা পবিত্র কোরআনুল কারীম হেফজ করতে পারে, পুরাটা মুখস্থ করতে পারে, এদের চাইতে মেধাবী আর আছে বলে আমার মনে হয় না। আপনারা নবীনগরে যদি নির্বাচিত হন তাহলে ওনাদের জন্য আপনারা আলাদাভাবে কিংবা সরকারিভাবে কি করবেন? যেমন আমরা
ব্রাহ্মণবাড়িয়াতে দেখি বা বিভিন্ন থানাতে দেখি যে যুব উন্নয়নের মাধ্যমে ট্রেনিং দেওয়ার মাধ্যমে যুবকদেরকে কাজে লাগানো হয়। আপনারা সরকারিভাবে আমাদের এই মানে স্পেশাল যে মেধাগুলো আছে তাদেরকে নিয়ে আপনাদের আলাদা কি পরিকল্পনা কি করা যায়? 1 নম্বর। 2 নম্বর আমার আর প্রশ্ন হলো যে নবীনগরের ম্যাক্সিমাম মানুষ হলো যারা তরুণ তারা কিন্তু প্রবাসে চলে যায়। প্রবাসীদেরকে নিয়ে আমাদের এই প্রার্থীদের কি আলাদা পরিকল্পনা? আমি ইয়ে করবো জি, এখান থেকে আপনার কাছে এর আগে এসেছি, আপনি বলবেন জি। আসসালামু আলাইকুম। আমি নবীনগরের সাধারণ একজন ভোটার হিসেবে বলবো যে আমাদের নবীনগর হলো একটি বৃহত্তর উপজেলা, প্রায় 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। তো আমি আইন শৃঙ্খলা মানে স্বাভাবিক রাখার জন্য, ভালো রাখার জন্য আমার দাবি হলো আমাদের যদি পূর্বাঞ্চলে একটা প্রশাসনিক থানা, পশ্চিমাঞ্চল আছে ওইখানে যদি একটা প্রশাসনিক থানা হয় তাহলে আইন শৃঙ্খলা অনেক ভালো যাবে। এই বিষয়ে আমি দাবি জানাই। থানার বিষয়টি বলছেন, ওইখান থেকে চাচ্ছেন একজন জি দ্রুত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান, সহকারী শিক্ষক, রসুল্লাবাদ ইউহান উচ্চ বিদ্যালয়। আমার প্রার্থীদের কাছে একটা দাবি যে আমরা বেসরকারি হাই স্কুল, আমরা সকলে যারা নবীনগর কিংবা সারা বিশ্বে সারা বাংলাদেশে হাই স্কুলে চাকরি করি তাদেরকে বেসরকারি বলা হয়। সকলেই আমাদের এডুকেশন কোয়ালিটি কিন্তু MA পাস। আমাদের প্রার্থীর কাছে আমার একটা দাবি যে মাননীয় যারা আগামী দিনে যারা সরকার গঠন করবেন, যারা সংসদ সদস্য হবেন, তারা যেন এই জিনিসটা একটু কাজ করে যে আমরা হাজার হাজার ছাত্র পড়াশোনা করাই, এমনকি প্রত্যেকটা স্কুলে 1000-1500 ছাত্রকে আমরা পড়াশোনা করাই, অথচ আমাদেরকে সরকারিভাবে তেমন একটা মূল্যায়ন করা হয় না। এইগুলি যেন একটু লক্ষ্য রাখি। অর্থাৎ সরকারি ভাবে মূল্যায়ন চাচ্ছেন। এখান থেকে কেউ আছেন কথা বলতে চাচ্ছেন? জি, আপনার কাছে আসতে চাই। জি, সংক্ষেপে একটু আপনার প্রশ্নটা বলবেন। জি। ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক নগরী, কিন্তু আমাদের এই নগরীর নবীনগর হৃৎপিণ্ড এখানে আছে আপনার উস্তাদ আলাউদ্দিন খাঁ আর আফতাবউদ্দিন খাঁ, মনমোহন দত্ত, তাদের স্মৃতির জন্য এবং সাংস্কৃতিক আর বিকাশের জন্য, সাংস্কৃতিক বিকাশের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেই সাথে এই আমাদের খেলাধুলার বিষয়গুলো জন্য যুবকরা যেন বেশি বেশি খেলাধুলা করতে পারে এই বিষয়টি নিয়ে আমি তাদের আমরা আপনাদের কাছে এবার একটু আসতে চাই। প্রথমেই এখানে হচ্ছে নারী শিক্ষার বিষয়টি এসেছে এবং নারীদের জন্য একটি এখানে আবাসনের ব্যবস্থা করার কথা বলেছেন জনাব আশরাফি। আপনার কাছে আসতে চাই, নারী শিক্ষার ব্যাপারে আপনাদের ভাবনা কি? এখানে একটা আলাদা আবাসনের প্রশ্ন এসেছে, সেটা নিয়ে কি বলবেন? অনেকগুলো প্রশ্ন ছিল, সবগুলো নিয়ে উত্তর দেওয়ার একটা মানসিকতা আছে আমার। হ্যাঁ, খুব দ্রুত। প্রবাসীদের নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি দেখলাম বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে এবং প্রবাসীদের রেমিটেন্সের বলে বাংলাদেশের অর্থনীতি সচল আছে, কিন্তু তারা বারবার ধোঁকা খাচ্ছে এবং সেই মানের সেবা পাচ্ছে না। আমি চিন্তা করেছিলাম নবীনগরে অন্তত সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে নবীনগরে আমরা একটা প্রবাসী হেল্প ডেস্ক চালু করব, যেখানে প্রবাসীদের সকল সমস্যার সমাধান হবে। নারী শিক্ষার উন্নয়নে অবশ্যই আমরা বিশ্বাসী। আপনারা সকলেই জানেন নারীদের ভেতরে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন, সরাসরি আল্লাহর নবী থেকে শুনেছেন। সেই হিসেবে নারী শিক্ষার উন্নয়নের জন্য অবশ্যই একটি নিরাপদ আবাসন দরকার এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমাদের অঞ্চলে দরকার। নবীনগরের পশ্চিম অঞ্চলে বিশাল এক জনগোষ্ঠী আছে যারা একদম সরু রাস্তা দিয়ে যেতে হয়, বাঞ্ছারামপুর হয়ে ঢাকা যেতে তাদের সহজ হয়। এই রাস্তাগুলো বড় হওয়া দরকার। অনেকগুলো ব্রিজের কারণে নবীনগরের পাশে থাকা বগডোহর বিচ্ছিন্ন, নবীনগরের পূর্বাঞ্চল উত্তর অঞ্চল থেকে বিচ্ছিন্ন। এগুলোর একটি পরিকল্পিত সিস্টেমে সবগুলোকে কানেক্টিভিটি করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আরেকটি প্রশ্ন আসছে, আমি যেটা দেখলাম যে নবীনগরে থানার বিষয়ে আসলে 21টি ইউনিয়ন, বিশাল এক জনগোষ্ঠীর এলাকা, 4,62,500 ভোটার, 8 লক্ষ মানুষের নবীনগরে অনেকগুলো বিশেষ অবশ্যই 2টা থানা হওয়া দরকার। তবে থানাটা কোন জায়গায় হলে নবীনগর মানুষের উপকার হবে এই সিদ্ধান্ত নবীনগরের 4.5 লাখ ভোটার এবং 8 লক্ষ মানুষ আলোচনা করে নেবে। থানা দরকার এক এক জেলায়, এক এক আসনে 2টা থানা হতে পারে, 2টা পৌরসভা হতে পারে। উন্নয়নের জন্য আমাদের একটা থানা নির্মাণ করা দরকার। হ্যাঁ, বাসা আছে, সংস্কৃতির অনেক চর্চা আছে। আমরা যেটা মনে করি সুস্থ সংস্কৃতি চর্চার জন্য আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায়, ইসলাম যতটুকু সাপোর্ট দেয়, আহ্বান স্বরূপ দাওয়াতের মাধ্যমে আমরা সেটুকু সুস্থ সংস্কৃতি এবং বৈধ সংস্কৃতি চালু করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই। বেশ কিছু দাবি এসেছে, উনি অ্যাড্রেস করেছে, তার বাইরে আপনি কিছু বলতে চান কিনা, অথবা এই দাবিগুলোর ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দাবিগুলির সাথে আমি একমত এবং আমি যে আধুনিক নবীনগরের যে স্বপ্ন দেখি, এই স্বপ্নের সাথে এই যে দাবিগুলি করেছেন সবগুলির সাথে আমার
কানেকশন আছে। আমি এই নবীনগরের রাস্তাঘাট যে অবস্থা, আমি গতকালকে সাতপুরা গিয়েছিলাম, রাস্তার খুব দুরবস্থা। আমি কিছুদিন আগে ফতেপুর নরসিংপুর গিয়েছিলাম, ওইখানে একটা ব্রিজের অভাবে দীর্ঘদিন যাবৎ ওই এলাকাটা বিচ্ছিন্ন। নবীনগর থেকে বগডোর একটা ব্রিজের কারণে এটা বিচ্ছিন্ন। নবীনগরের সাথে ঢাকার এখনো সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নয়ন হয় নাই। নবীনগর থেকে দরাভাঙ্গা হয়ে যে রাস্তাটা, ওইখানে একটা ফেরির দরকার, ওইটা ফেরি হইলে ওইখানে একটা রাস্তা হবে। এমনিভাবে নবীনগরের যে সমস্যা, সেই সমস্যাগুলি সমাধান করতে আমাদের এগিয়ে আসতে হবে। এবং আমাদের যেই কলেজের কথা বলা হয়েছে মহিলা, আমি বলতে চাই যে আমার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি 91 সনের ক্ষমতায় আসার পরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ করেছিল। প্রথম আমরা এই কাজটা শুরু করেছিলাম। পরবর্তী সময় আমাদের যুব সমাজকে কাজে লাগানোর জন্য আমার এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের যে যারা আপনার হ্যাপস করছে তরুণরা, তাদেরকে কাজে লাগানোর জন্য যুব মন্ত্রণালয় গঠন করেছিল আমাদের বিএনপির শাসন আমলে। আমার আরেকটা স্বপ্ন আছে এই নবীনগরে, যে মহিলা কলেজ, এই কলেজের মহিলা হোস্টেলের প্রয়োজন। এটা আমরা চেষ্টা করব, আমরা তাদের সুযোগ দেয় ইনশাল্লাহ। নিয়াজুল করিম আছে, একটু আপনার কাছে আসতে চাই। এখানে বিশেষ করে আমরা যা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে আসলে পিছিয়ে, আমরা কুমিল্লা বলেন বা অন্যান্য জায়গায় বলেন, সেটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া একটু অফ সাইডে পড়ে গেছে কিনা, এই উন্নয়নটা কেন হয়নি, এটা আসলে কোন ঘাটতির কারণে হয়নি, একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে। আসলে ব্রাহ্মণবাড়িয়া অনেকটাই অবহেলিত, এই কথাটা আসলে সত্য কথা। ব্রাহ্মণবাড়িয়াবাসীর বর্তমানে যে চাহিদা, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে বাংলাদেশের অনেক চাহিদা পূরণ হয়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াবাসী গ্যাস থেকে অনেকটাই দূরে। তো আমরা নির্বাচিত হতে পারলে চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে যেন ব্রাহ্মণবাড়িয়ারবাসী তাদের হকটা নিয়ে যেতে পারে, এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। প্রবাসীদের ব্যাপারে একটা কথা আছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী অনেক বেশি, সারা দেশের তুলনা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া বেশি। এই জন্য আমরা যদি জনপ্রতিনিধি হতে পারি, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যেন অনায়াসে প্রবাসীরা আসতে পারে, ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিমানবন্দর চালু করার পরিকল্পনা আমরা গ্রহণ করব। আর ব্রাহ্মণবাড়িয়ার বড় সমস্যা মাদকের ব্যাপারে আমরা নির্বাচিত হতে পারলে একটা পদক্ষেপ গ্রহণ করব। আমি জেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে যাই, মাদক নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়, কিন্তু মাদকের উন্নতি হচ্ছে না। আমি বিশ্বাস করি এই মাদক থেকে আমাদের যুব সমাজকে বাঁচাইতে হলে যুব সমাজকে তাদের আগে ব্যক্তি ঠিক করতে হবে। তারা মাদক আসক্ত হয়ে যেইভাবে নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে এদেশের হাক্কানি আলেমুল আমাদের সোহবত, তাদের ওয়াজ নসিহত, এগুলার দ্বারা এটা পরীক্ষিত অনেক মাদকাসক্ত এগুলা থেকে দূরে সরে আসে। তো আমরা চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মাদকাসক্তি যারা, তাদের নিরাময়ের জন্য অনেক হসপিটাল আছে। তো আমি জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে এই প্রস্তাব অনেক সময় রেখেছি যে তাদেরকে কিছু ভালো মানুষের সুহবত সংস্রব দিতে পারলে আমার মনে হয় এই থেকে হওয়া উচিত বলে আপনি মনে করেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের হেফজ যারা করছে সারা বাংলাদেশে, তারা আজকে বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু এই ব্যাপারে তাদের সাথে আমরা অনেকটাই কার্পণ্যতা করি। একটা খেলোয়াড় খেলা জিতলে যেভাবে তাকে পায়রুটি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, একটা বিশ্বজয়ী হাফেজকে এরকম দেওয়া হয় না। আমরা নির্বাচিত হতে পারলে তাদেরকে করব। আরেকটা বিষয় আমরা করব, হাফেজ শুধু হাফেজ হলে হবে না, তাদেরকে কর্ম শিক্ষা দেওয়ার। অবশ্যই আপনি বলছেন। এখান থেকে আরেকটু প্রশ্ন নিব যে জি আপনি বলতে চাচ্ছেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম।
শিক্ষা সংস্কৃতির লীলাভূমি এই নবীনগরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব ইতিমধ্যেই বলেছেন সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক মুক্ত নবীনগর করবে এবং আধুনিক নবীনগর উন্নয়নের লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশাবাদী উনি যে বক্তব্য দিয়েছে আগামী তিনি নির্বাচিত হতে পারলে তিনি নবীনগর সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক মুক্ত করবেন। পাশাপাশি নবীনগরের উন্নয়নে গুরুত্বপূর্ণ উন্নয়নের কিছু কথা বলেছেন। আশা করি তিনি নির্বাচিত হলে এগুলি বাস্তবায়ন হবে। ধন্যবাদ। অর্থাৎ আশ্বাস নয়, আপনি আশ্বাস দিলেই হবে না, বাস্তবায়নের বিষয়টি বলছেন। এখানে একজন তরুণ রয়েছে, আমরা একটু তরুণের মন্তব্যটা একটু শুনি। জি, আমাদের একটা দাবি হচ্ছে যে আমরা জানি আমাদের ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে তিতাস নদীর একটা মোহনা বয়ে গেছে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া নদীমাতৃক দেশ ব্রাহ্মণবাড়িয়া। তো আমাদের নদীর যে সাইডে আমাদের পাবলিক টয়লেটের কোনো ব্যবস্থা নেই। যেই সংসদীয় আসনে যাই, যেমন এটা আমরা একটা দাবি আর কি যে আমাদের পাবলিক টয়লেট একটা নদীর পাশে টয়লেট তৈরি করতে হবে। আমরা এছাড়াও এখানে নদী ভাঙনের একটা বড় ধরনের সমস্যা রয়েছে। এখানে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দাবিও আছে। একটু আপনার কাছে আসতে চাই, আপনি কিছু বলবেন কি? হ্যাঁ, আমাদের এই যে নবীনগর একটা মেডিকেল কলেজ এবং একটা বিশ্ববিদ্যালয় খুব প্রয়োজন, কারণ আমাদের এই বৃহত্তর এই অঞ্চলে আমাদের এই শিক্ষার যে মান, আমরা অনেক পিছিয়ে আছি। কারণ আমাদের এখানে সরকারি কলেজ আছে কিন্তু সেটা পর্যাপ্ত না। আমাদের 21টি ইউনিয়নের বিশাল এই ভূখণ্ডের মাঝে আমরা আসলে শিক্ষার খাত থেকে আমাদের এই অনেক পিছিয়ে আছি। যদি একটা বিশ্ববিদ্যালয় হয় বা একটা মেডিকেল কলেজ হয় তাহলে আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীরা খুব উপকৃত হবে এবং আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে উপকৃত হবে। ধন্যবাদ দেশটিকে। প্রবাসীদের হেল্প ডেস্কের কথা এসেছে আপনার বিষয়টি কি ছিল যেন? জি, আপনি। জি, ধন্যবাদ দেশ টিভি এবং সকল দর্শক শ্রোতাদেরকে। আমার দাবিটুকু হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 সংসদীয় আসনের দানের শিশু প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে। বিগত সরকারের সময় আমরা শুনতে পেয়েছি যে আমাদের পৌরসভার অন্তর্গত নারায়ণপুরে একটি কারিগরি বিদ্যালয় বা মহাবিদ্যালয় হওয়ার প্রস্তাব ছিল এবং ভূমি অধিগ্রহণও হয়েছিল। আজকে সেটা কালের গহ্বরে হারিয়ে গেছে। আমার ওনার কাছে দাবি থাকবে, যদি উনি ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়, উনি যেন সেদিকে দৃষ্টিপাত করে আমাদের এই কারিগরি বিশ্ববিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় যেটাই হোক সেটার জন্য উনি বাস্তবায়নের সচেষ্ট হয় এবং ভূমিকা রাখেন। ধন্যবাদ। যে আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। দুর্নীতির যে বিষয়টা ছিল, তো নবীনগরবাসীর সবচেয়ে বড় দুর্নীতি এবং হয়রানির যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ভূমি অফিসের যে দুর্নীতি এবং হয়রানি। আমরা 21টা ইউনিয়ন এবং একটি পৌরসভার মানুষ প্রায়শই এখানে অনেক বেশি পরিমাণ হয়রানির শিকার হয় যখন আমাদের জায়গা জমির যে কাগজগুলো নিয়ে আসি এগুলো সলভ করতে গিয়া। তো আমাদের প্রার্থীদের কাছে আমার আবেদন থাকবে এবং ওনারা যারা এখানে প্রতিনিধি হয়ে আসবেন নির্বাচিত হয়ে, তারা এই বিষয়টা কিভাবে সমাধান করবেন এবং আমাদেরকে সেটা একটা সুষ্ঠু জায়গা তৈরি করে দিবেন। সরকারি কাজের দুর্নীতির বিষয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু আপনাদের কাছে আসবো, তবে একটা বিরতি নিয়ে আসি, তাহলে আপনারা একটু বেশি সময় পাবেন সবগুলো বিষয়ে কথা বলার জন্য। দর্শক, চলছে আশিয়ান সিটি আপনার ব্যালট, বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর আমরা প্রার্থীদের কাছ থেকে উত্তর নিব এবং তারা আসলে শেষ পর্যন্ত আসলে শুধু আশ্বাস দিবেন না, তার বাস্তবায়ন হবে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। আমাদের কাছে বিরতির আগে বেশ কিছু প্রশ্ন এসেছে এবং বিরতির মধ্যে অনেকে প্রশ্ন করেছে। আমরা প্রার্থীদের কাছে জাস্ট ধরে ধরে কয়েকটা প্রশ্ন করব। প্রথমে জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা আপনার কাছে আসতে চাই এই অঞ্চলের যানজট, অপরিকল্পিত নগরায়ণ নিয়ে প্রশ্ন এসেছে শব্দ দূষণ নিয়ে, গণভোটের বিষয়ে আপনাদের অবস্থান কি সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং এই নির্বাচনের পরে সহ অবস্থানে থাকবেন কিনা। 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতেন। থ্যাংক ইউ। আমি নির্বাচিত হতে পারলে নবীনগরের যে সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্য হাতের, যে আমাদের নবীনগর হাসপাতালে অ্যাম্বুলেন্স নাই, একটা অ্যাম্বুলেন্স আছে এটাও নষ্ট। কাজেই আমি চেষ্টা করব নবীনগরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য। আমি নির্বাচিত হতে পারলে নবীনগরের যে যানজটের সমস্যা, আমি একটা পরিকল্পনা গ্রহণ করেছি নিজে নিজে, যে O2 যে স্টেশন, এগুলি একটা দক্ষিণ দিকে, একটা উত্তর দিকে আর একটা পশ্চিম দিকে, 3টা ওইখানে স্টেশন করে এই নবীনগরের যানজটটাকে নিরসন করা হবে। এবং নবীনগরের যে রাস্তাটা
নদীর পাড় দিয়া রাস্তাটা আমরা সম্প্রসারণ করব, ফলে আমাদের যানজট নবীনগর মুক্ত হয়ে যাবে। আরেকটা যে সমস্যার কথা বলেছেন যে শব্দ দূষণ, শব্দ দূষণটা অনেক কারণে হয়। শব্দ দূষণের আমরা চেষ্টা করব শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা প্রশ্ন করেছেন মেডিকেল কলেজের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়ি একটা মেডিকেল কলেজের কথা বলা আছে, আমি চেষ্টা করছি মেডিকেল কলেজটা নবীনগর করার জন্য। এই ব্যাপারে আমি উপরের লেভেলে কথাবার্তা বলেছি, আশা করি নবীনগর আমরা এটা করতে পারবো। আরেকটি হচ্ছে প্রবাসী ভাইদের কথা একটা প্রশ্ন করেছিল, সেই কথাটার আমি একটা উত্তর দিতে চাই। প্রবাসী ভাইদেরকে যে বিমানবন্দরে যেভাবে তাদেরকে দেশে আসতে যেভাবে হয়রানি করা হয়, সেই ব্যাপারে তারা যাতে হয়রানি মুক্ত এসে দেশে আসতে পারে সে ব্যাপারেও আমি কার্যকরী ব্যবস্থা করার জন্য পার্লামেন্টে কথা তুলব। আরেকটি হচ্ছে যে আমাদের পরিকল্পিতভাবে আধুনিক নবীনগর আমরা গড়ে তুলবো, পরিকল্পনা বলে। ধন্যবাদ। সময় কম আছে, জনাব আশরাফ একটু আপনার কাছে আসতে চাই, বেশ কিছু প্রশ্ন এসেছে একটু। হ্যাঁ না সমস্যা নেই, জি জি বলেন। রাজনৈতিক সহ অবস্থান আসলে আমি পরিষদ থেকে ধারণ করেছি, আমি স্বতন্ত্র চেয়ারম্যান ছিলাম এবং আজকেও আমরা 10 দলের প্রার্থী। আমরা যেহেতু 10 দলের প্রার্থী, আমরা 10কে সাথে নিয়েই থাকবো ইনশাল্লাহ, এটাই প্রমাণিত হয়। আমার নবীনগরে 1000 বছরের স্বপ্ন ছিল যে তিতাস গ্যাস আমাদের, কিন্তু আমরা গ্যাস পাইনি। আমি আমার প্রথম অধিবেশনেই প্রথমেই গ্যাস নিয়ে কথা বলতে চাই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগেও কথা বলেছি, অটোরিকশাগুলোকে এপাশ ওপাশ যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি না করে রাস্তাগুলোকে সম্প্রসারণ করতেই হবে, কারণ আমাদের কৃষি প্রধান এলাকা, হত দরিদ্র এলাকা, অটো ড্রাইভার প্রচুর পরিমাণে, তারা যেন নির্বিঘ্নে চলতে পারে, রাস্তা প্রশস্ত করার পক্ষে আমি আছি। এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন দরকার। বিশেষ করে আজকে যে অফিসের দুর্নীতির কথা বললো একজন, অফিসে কিন্তু শিক্ষিত মানুষরাই আছে। শিক্ষার ভেতরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, যেটাকে ধর্মীয় শিক্ষা বলে আমরা জানি। আর প্রবাসী ভাইদের জন্য আগেও বলেছি, এখনো বলি, প্রবাসীরাই বাংলাদেশের শক্তি, সেই হিসেবে তাদের শক্তিটাকে আমরা ধারণ করার পক্ষে থাকবো। সর্বশেষে অবশ্যই আমরা হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করব। আমার নবীনগর সহ সারা বাংলাদেশে সবাইকে বলবো, আপনারা হা ভোটের ক্যাম্পেইন করবেন, হা ভোট প্রদান করবেন। অবশ্যই আমরা মনে করি যে বেশ কিছু প্রশ্ন এসেছে। জনাব গাজী নিয়াজুল করিম, একটু সবশেষ আপনাকে দিয়ে শেষ করবো। জি আলহামদুলিল্লাহ, অনেকগুলা প্রশ্নই আসছে। আমি মনে করি সবগুলা দেশ সাজাইবার জন্যই। দেশ সাজানোটা এটা আমাদের সকলের দায়িত্ব, শুধু জনপ্রতিনিধিরা দেশ সাজাবে এমনটা না। আমি নির্বাচিত হতে পারলে একটু ভালো করে চেষ্টা করতে পারবো, আর নির্বাচিত না হতে পারলেও আমি আমার জায়গা থেকে দেশ সাজাইবার আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের মানুষকে যদি একটু সচেতন করা যায়। কি বলবেন, মানে যে অবস্থা আছে পরিস্থিতি এখনো আমরা আশাবাদী, স্বাভাবিক আছে। প্রশাসন যদি আরেকটু নিরপেক্ষতা বজায় রাখে, সবাইকে সমান সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা নির্বাচনটা সুন্দরভাবে করতে পারবো। দর্শক, আমরা ছিলাম আশিয়ান সিটি আপনার ব্যালট। এখানে প্রার্থীরা ভোটারদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তারা আসলে বলছিলেন যে তাদের সাধ্যমতো চেষ্টা করবে এই অঞ্চলের মধ্যে, কিন্তু বিষয়টি হচ্ছে শুধু আশ্বাস নয়, এখানকার ভোটাররা বলছেন আসলে বাস্তবায়ন দেখতে চান, এবং নির্বাচনের পরে যারা এখানে আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা আছেন, তারা সহ অবস্থানে থেকে এই অঞ্চলের উন্নয়ন করবেন, সেই ধরনের দাবিও এখানকার ভোটাররা করছে। আবারও নতুন কোনো অঞ্চলে আমরা যাব আগামীকালকে দুপুর 3টায়। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন দেশ টিভির। নিচ্ছে কমিশন, জানালেন সিইসি।